আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এনামুল হক। আমি আমার ফেসবুকের পেজে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমি 15টি স্কিলের কথা বলবো, দক্ষতার কথা বলবো, যেগুলো জীবনে ধনী হওয়ার জন্য দরকার। তো এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। অনেকে বলেছেন যে ধনী হওয়ার জন্য এই ধরনের কোনো দক্ষতার দরকার নাই, এবং অনেকে বলেছেন ধনী হওয়ার চাইতে আদর্শ মানুষ হওয়া উচিত। তো আমি সবগুলো দেখেছি, সবার উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি যথাসাধ্য। আশা করি আপনারা আমার উত্তরগুলোতে খুশি হয়েছেন। তা আমি যেটা এখানে বলতে চাই, এখানে ধনী বলতে আমি টাকা পয়সার কথা বলছি না। একটা সার্থক মানুষ হওয়ার জন্য, একটা দক্ষশীল মানুষ হওয়ার জন্য আপনার কতগুলো স্কিল দরকার হবে, যেগুলো আপনার জীবনে স্বাবলম্বী হতে সাহায্য করবে, আপনাকে পরিপূর্ণতা দিবে জীবনে বিভিন্ন দিক থেকে। তো আমি যে এখানে যে 15টি দক্ষতার কথা বলবো, এগুলো মূলত একটা রিসার্চ এর আউটকাম। যে রিসার্চটার একটা লিঙ্ক আমি আমার এই ভিডিওর সাথে দিয়ে দিব। তো এটাতে যেটা করেছিল, তারা মূলত 100 জন সফলকামী ব্যক্তিদের ইন্টারভিউ নিয়েছিলেন, এবং ইন্টারভিউ ছাড়াও তারা তাদের লাইফস্টাইল রিসার্চ করে দেখেছেন, তারা জীবনে কিভাবে চলেছেন, কিভাবে তাদের জীবন পরিচালিত করেছেন, তারা ব্যবসায় কিভাবে তারা ওভারঅল সাকসেসফুল হয়েছেন, এগুলো নিয়ে এই যে তালিকাটা তৈরি হয়েছে, এই যে স্কিলের যে তালিকাটা তৈরি হয়েছে 15 স্কিলস, এর জন্য আমি একটু সংক্ষেপে আমি ওভারভিউ দিব, যাতে আপনারা মেইন জিনিসগুলো ক্যাপচার করতে পারেন। তারপর আমি ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বলবো। ইমোশনাল ইন্টেলিজেন্সটা কী এবং কেন এটা এত দরকার। তারপরে সেলফ মোটিভেশনের ইটস ভেরি ইম্পর্টেন্ট। ফোকাস বজায় রাখা, আজকালকার দিনে ফোকাস হারানো ইজ ভেরি ইজি। তারপরে পড়াশোনা করা, প্রচুর বই পড়া, আর কোনো কিছু শর্টকাট নাই এটা জানা। বিকজ আমরা অনেকে মনে করি যে কালকে আমি বড়লোক হয়ে যেতে পারবো, কালকে আমি ধনী হয়ে যেতে পারবো, কালকে আমি অনেক কিছু দক্ষ হয়ে যেতে পারবো কোনো একটা বিষয়ের উপরে। ওই জিনিসটা খেয়াল করতে হবে। আর ক্রমাগত শেখা, কন্টিনিউয়াসলি লার্ন করা, নোয়িং হাউ টু সেল, কীভাবে বিক্রি করতে হবে, উচ্চমানের লোকদের সহচর্যে থাকা, উচ্চমানের, বিশেষ করে যারা পৃথিবীতে বিভিন্ন দিক থেকে সফলকামী হয়েছেন তাদের জীবনী পড়া, তাদের জীবনে যে সমস্ত জিনিস করে সফলকামী হয়েছেন সেগুলোর ব্যাপারে একটা ফুটপ্রিন্ট রাখা। তারপর আমি বলবো আউটসোর্স সম্বন্ধে। এখানে আউটসোর্স বলতে আমি শুধু বলছি না যে আপনার কোম্পানির কোনো আউটসোর্স স্ট্র্যাটেজি, আমি এখানে বলছি যে ডেলিগেট করতে শেখা, নিজের কাজগুলো অন্যদের দিয়ে করানোর মধ্যে যে একটা সার্থকতা, তাদের একটা শেখার অপরচুনিটি তৈরি করে দেওয়া। স্যাক্রিফাইস করতে পারা, স্যাক্রিফাইস করা অনেক দরকার লাইফে বিভিন্ন ক্ষেত্রে। মার্কেটিং জানা, অন্যদের অনুপ্রাণিত করতে পারা, মানি ম্যানেজমেন্টের কথা, মানি ম্যানেজমেন্ট, ব্যয় কন্ট্রোল করা। কেননা টাকা পয়সা আয় করার উপর আমরা অনেক জোর দিই, কিন্তু আমরা ব্যয় কন্ট্রোল করার একদম পাত্তাই দিই না, কিন্তু ওই জিনিসটা আমাদের রাখতে হবে। এবং পরিবর্তনের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে চলা। ইন্ডাস্ট্রি যে রেভলিউশনগুলো আসে, বিভিন্ন সময় বিভিন্ন টেকনোলজিক্যাল যে সমস্ত চেঞ্জগুলো আসে, কিংবা ধরেন আপনি সাধারণত লাইফস্টাইলেও আমরা যে ধরনের পরিবর্তনগুলো দেখি, এই পরিবর্তনগুলোর সাথে নিজেকে কীভাবে খাপ খেয়ে নেওয়া যায়। এখন যদি আমি 1 নম্বরে যাই, সেটা হচ্ছে ডিসিপ্লিন, যেটাকে আমরা বাংলায় শৃঙ্খলতা বলতে পারি। এখন একটা জিনিস সবচেয়ে মনে রাখতে হবে, সেটা হচ্ছে লাইফ ইজ নট স্প্রিন্ট রান বলতে আমি এখানে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি পূর্ণ বেগে দৌড়াতে পারবেন না, আপনাকে ম্যারাথন দৌড়াতে হবে। ওকে, ম্যারাথন দৌড়ানো মানে হচ্ছে সব কিছুর সাথে তাল মিলিয়ে, যত কঠিন সহজ, সব কিছু সহজ কম কঠিন এগুলো মিলে সব কিছুর মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে, এবং সব কিছু বিবেচনা করতে হবে, বিবেচনার জ্ঞান আপনাকে থাকতে হবে। ক্রিয়াকলাপ যেগুলো আপনি করবেন, এগুলো আপনাকে অবশ্যই শৃঙ্খলাবদ্ধ হতে হবে। আপনার নিজের মধ্যে গভীরভাবে একটা জিনিস খনন করতে হবে যে হাউ ডিসিপ্লিন ক্যান লুক লাইক। মনে করেন আপনি যদি আপনার শেপ আনতে চান, আপনি যদি জিমে যান, আপনার শরীরে একটা সুন্দর স্ট্রাকচার দাঁড় করার জন্য, মাসলগুলো গ্রো করার জন্য, আপনি তাহলে কি করবেন? আপনি ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি যে পুষ্টিকর খাদ্য খাওয়ার পাশাপাশি আপনাকে জিমে যেতে হবে, কিন্তু জিমে যাওয়ার জন্য আবার ধরেন যদি আবহাওয়া খারাপ হয়, কিংবা ধরেন কোনো একটা কারণে আজকে যেতে ইচ্ছা করছে না, কিংবা আজকে বৃষ্টি পড়ছে, বেরোতে ইচ্ছা করে না, এই জিনিসগুলো আপনাকে পাত্তা দিলে চলবে না। আপনাকে যদি রেগুলারলি কিছু একটার প্রতি কমিটমেন্ট থাকতে হয়, আপনাকে রেগুলার ওইটা করতে হবে, ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস ইউ হ্যাভ। সো লাইফের এই যে ডিসিপ্লিনগুলো, এগুলোর ব্যাপারে অনেক সাবধান থাকতে হবে এবং নিজেকে সবকিছুতে সবসময় অটুট রাখতে। নাম্বার 2 হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এখন ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে সংবেদনশীল বুদ্ধিমত্তা। সংবেদনশীল বুদ্ধিমত্তা বলতে যে জিনিসটা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে আমরা সাধারণত চিন্তা করি যে একটা মানুষের একটা আইকিউ থাকলেই সে অনেক বুদ্ধিমান হয়ে যায়। আসলে আইকিউ থাকারটা একটা ব্যাপার আছে, যে ইয়েস, দ্যাট ইজ ট্রু, দ্যাট IQ can help you to make progress in life, কিন্তু তার চেয়ে বড় জিনিসটা হচ্ছে কেউ কিছু বলে আপনাকে, তার কথা শোনা, তার মূল্যায়ন করা, তার কথার বোঝা, তার যে ধরনের আবেগ থাকে, কথার মধ্যে জড়িত থাকে, এই ধরনের আবেগগুলো বুদ্ধিমত্তার মাধ্যমে ম্যাটেরিয়ালাইজ করা। তারপরে মানুষ যে ধরনের
প্রবলেম নিয়ে আপনার কাছে আসবে, সেই ধরনের সমস্যাগুলোর একটা সমাধানের সুরাহা করার জন্য যথাযথ চেষ্টা করা। তো এই ধরনের সংবেদনশীল বুদ্ধিমত্তা, যেটা ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা কিছু থাকতে হবে, বিকজ IQ ইজ নট এনাফ। তারপরে সেলফ মোটিভেশন। এখন সেলফ মোটিভেশনের ব্যাপারটা আমি এই কারণে বলবো যে আপনার চারপাশে আপনার পরিবার, বন্ধু বান্ধব সবাই আছেন, সবাই আপনাকে মোটিভেশন দিবেন যদি আপনি চান। ইভেন আমি অনেক মোটিভেশনাল স্পিকিং, মোটিভেশনাল কোট দেই আমার ফেসবুকের পেজে কিংবা আমার টুইটার ফিডে, এগুলো থেকে আপনারা মোটিভেশন পেতে পারেন। কিন্তু সেলফ মোটিভেশন, আপনি নিজে সব প্রেরণা যেটা বলি, এটা আপনার কতটুকু, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে নিজেকে অনুপ্রাণিত করতে হবে। যত বাধা বিপত্তি সামনে আসে এগুলো ঠেলে দিয়ে আপনাকে সামনে আগাতে হবে। যেরকম আমি একটু আগে বললাম যে আবহাওয়া খারাপ বলে আপনি আজকে জিমে যাবেন না, কিন্তু আপনার ওটা স্বাস্থ্যের জন্য দরকার। আপনার স্বাস্থ্য শেপে আনার জন্য, আপনার শারীরিক মানসিক সুস্থতার জন্য, you have to do it despite all the unwillingness that comes and goes through your head. তারপরে যেটা বলবো 4 নম্বরে, সেটা হচ্ছে মেইনটেনিং ফোকাস। আপনার চারিপাশে সবকিছু কিন্তু এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনার ফোকাসটা নষ্ট হয়। যেমন ধরেন, আপনি যদি ইউটিউবে কোনো একটা ভিডিও দেখেন আপনার লার্নিং পারপাসে, দেখবেন যে অনেকগুলো ভিডিওর পপ আপ আসতে থাকে যেগুলো আপনাকে ডিস্ট্রাক্ট করবে, আপনার ফোকাস নষ্ট করবে। আমি যখন একটি বই পড়ি, বেশিরভাগ বই আমি পড়ি PDF ফাইল, আমার ট্যাবলেট ব্যবহার করে, আমি ট্যাবলেটটা ইন্টারনেট থেকে ডিসকানেক্ট করে রাখি। কারণ ডিসকানেক্ট না করলে দেখা গেলো আমার বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসছে, এবং আমার ওই নোটিফিকেশনটার মধ্যে একটা কিউরিওসিটি থাকতে পারে, ফেসবুকে কেউ একটা কমেন্ট করলো কিংবা টুইটারে কোনো একটা ফিডে কেউ আমার রিটুইট করলো, এগুলো দেখার যে আমার ডিস্ট্রাকশনটা হয়, আমি পুরোপুরি ওয়াইফাইটা অফ করে দিয়ে আমি আমার PDF ফাইলটা দিয়ে আমি বইটা পড়তে থাকি। সো এই ফোকাসটা বজায় রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ফোকাস থাকতে হবে। আপনি যখন একটা পার্টিকুলার টাস্ক করছেন, ওই টাস্ক করার জন্য ফোকাসটা ওইখানে সুন্দরভাবে সুদৃঢ় রাখতে হবে। নাম্বার 5-এ আমি রিডিংয়ের কথা বলবো। আমরা যদি বড় সাকসেসফুল পিপলের লাইফ গবেষণা করে দেখি, তারা কিন্তু প্রচুর পড়াশোনা করেন। আই পার্সোনালি রিড অ্যারাউন্ড 15 বুকস পার ইয়ার। সো আমার যদিও আরও বেশি পড়া উচিত, আমি ফিজিক্যাল বই ছাড়াও আপনার PDF ফাইল যেগুলো আমি পড়ি, বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিষয়বস্তুর উপর আমি এই বই পড়া থেকে আপনি একটা বিশাল জ্ঞানের অধিকারী হতে পারেন। আপনি যখন কোনো ভিডিও দেখেন, আপনি ভিজুয়ালাইজেশনগুলো আপনার চোখ দিয়ে ক্যাপচার করেন, আপনার মস্তিষ্ক দিয়ে প্রসেস করেন, এবং এই যে ভিজুয়ালাইজেশন যেটা আপনাকে হেল্প করে আরও বুদ্ধিমান হওয়ার জন্য, এই যে বই পড়েন, বিভিন্ন ধরনের শব্দ আপনি জানেন, বিভিন্ন জিনিস জেনে আপনি নিজেকে সমৃদ্ধশালী করতে পারেন। এবং এই যে জ্ঞান আরোহণ করার জন্য রিডিংয়ের হ্যাবিটের চাইতে আর বড় কোনো ভালো হ্যাবিট আছে বলে আমার মনে নাই। এবং আই হাইলি রিকমেন্ড এভরিওয়ান, just read as much as you can, because this is one of the key habits that we have seen in the most of the successful people in the world. Number 6 হচ্ছে play the long game. Play the long game হচ্ছে জীবনের দীর্ঘ খেলা খেলুন। সেটা হচ্ছে জীবনে কোথাও কোনো কিছুতে শর্টকাট নাই, এটা আপনাকে জানতে হবে। আপনি এই পর্যন্ত যা কিছু করেছেন তা যদি আপনি অ্যানালাইজ করেন যে আপনি একদিনের মধ্যে সব কিছু করতে পারেন নাই, ওকে, ইভেন ইফ ইউ ফিনিশ প্রাইমারি স্কুল আপনি একদিনে 1 বছরে শেষ করতে পারেন নাই, আপনাকে 4-5 বছর আপনার প্রাইমারি স্কুল করতে হয়েছে, হাই স্কুল করতে হয়েছে 6 বছর, সো অন সো ফোর্থ। সো আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে যে লাইফের এই এক্সাম্পলগুলো থেকে কোনো কিছুর জন্য দ্রুত ধনী হওয়া, দ্রুত দক্ষশীল হওয়া, দ্রুত প্রফিটেবল হওয়া ইজ নট পসিবল ইন এ ডে অর ইন এ মান্থ অর ইন 2 months। 7 নম্বরে যেটা বলবো আমি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং, ক্রমাগত শেখা। আমরা ব্যাচেলার্স মাস্টার্স করলেই আমরা ধরে নিব না যে আমরা পড়াশোনা শেষ করে ফেলেছি, ওকে। কন্টিনিউয়াসলি আপনাকে পড়াশোনা করতে হবে, নতুন বিষয়ের উপরে জ্ঞান নিতে হবে। অ্যান্ড লার্নিং কুড বি ফ্রম রিডিং বুকস। আপনি যখন বই পড়েন তখন আপনি কিন্তু অলরেডি শিখছেন। এছাড়া বিভিন্ন ধরনের ব্লগ পড়া, বিভিন্ন মনীষীদের ওয়েবসাইটগুলো থেকে তাদের ব্লগগুলো পড়া, বিভিন্ন ধরনের টুইটারে বিভিন্ন জ্ঞানী লোকদের টুইট পড়া, বিল গেটস নোট পড়া, এগুলোর জন্য আপনি দেখবেন যে ক্রমাগত সাফল্যের জন্য ক্রমাগত শিক্ষা, যেটা কন্টিনিউয়াস লার্নিং ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, ইট মাস্ট বি কনসিডার্ড উইথ হাই প্রায়োরিটি। তারপরে 8 নম্বরে আমার রয়েছে হাউ টু সেল। এভরিথিং ইউ নো ইন লাইফ ইজ এ ফর্ম অফ সেলিং, ফ্রম দ্য মিনিটস ইউ আর বর্ন when you are crying in order to get milk to the moment you die. So life is about interacting with others, and selling is just convincing someone to merit of an exchange. So এই জিনিসটা সেলিং বলতে আমি এখানে বোঝাচ্ছি, সেটা হচ্ছে আপনার একটা চাহিদা, যেই চাহিদাটা কোনো একটা কিছু দ্বারা ফুলফিল হবে, কোনো একটা দ্বারা পূর্ণ করা হবে। এই যে চাহিদাটা কোনোভাবে কিভাবে এটা ফুলফিল করা হবে, কিভাবে আপনাকে এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করা হবে, এই জিনিসটা আপনাকে শিখতে হবে। কারণ ছোটোকালে আপনি যখন কাঁদতেন, শুধু অনেক ছোটোকালে কথা বলতে পারতেন না,
আপনি কান্নার মাধ্যমে কিন্তু আপনার দুধের আবেদন করতেন, আপনার খাওয়ার আবেদন করতেন when you are a small child. So that habit should carry on. You should know how to sell yourself and then achieve what you are willing to. নাম্বার 9 হচ্ছে লার্নিং টু আউটসোর্স। লার্নিং টু আউটসোর্স, এখানে আউটসোর্স করতে আমি বলছি না যে আপনি আপনার কাজগুলো আপনার সব কিছু অফশোরে নিয়ে যাবেন। আপনি নিজে আপনার যে কাজগুলো আপনি ডেলিগেট করতে পারেন, আপনি অন্যান্য লোকদের সাহায্য করতে পারেন তাদের গ্রোথের জন্য। একজন সাকসেসফুল ইউটিউবার হলে আপনি বলতে পারেন কাউকে ইউটিউবের আপনার ভিডিওগুলো এডিট করে দেওয়ার জন্য, ছোট ছোট ক্ষেত্রে বিভিন্ন কাজ সম্পন্ন করার জন্য সবকিছু একবারে নিজে না করে আউটসোর্স করার মাধ্যমে অন্যান্যদেরও গ্রো হতে সাহায্য করা এবং আপনার ব্যবসার এক্সপ্যানশন করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে আমি আউটসোর্সিং বলতে এটাই বলতে চাইছি। নাম্বার 10-এ আমরা দেখব উইলিংনেস টু মেক স্যাক্রিফাইস। উইলিংনেস টু মেক স্যাক্রিফাইস হচ্ছে বলিদান করতে শেখা। সো বলিদান করতে শেখা ইজ লাইক দ্য ড্রিম ইজ ফ্রি বাট দ্য হ্যাসেল ইজ সোল্ড সেপারেটলি। সো আপনি স্বপ্ন দেখতে পারেন, কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনি নিজেকে জানতে হবে হাউ ইউ ক্যান sacrifice and how you can give up things and make things happen through sacrificing yourself. So ত্যাগ ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। এবং দুনিয়াতে কোনো কিছু জয় করার জন্য আপনাকে স্যাক্রিফাইস করা, আপনাকে ত্যাগ করার জন্য সবসময় তৈরি থাকতে হবে। এবং ত্যাগ করার তৈরি থাকা এটা এই সেন্সে বলি যে উইলিংনেস টু স্যাক্রিফাইস ইজ বেসিক্যালি টেকিং এ রিস্ক অ্যান্ড রিস্ক ইজ অ্যাসোসিয়েটেড উইথ গেইন। এই জন্য বলে যে নো রিস্ক নো গেইন। 11 নম্বর আমি বলবো মার্কেটিং। মার্কেটিং মানে বিপণন করতে শেখা। এখানে বিপণন করতে শেখা বলতে আমি বুঝাচ্ছি যে সেলিং হ্যাজ টু ডিল উইথ এ সেলার অ্যান্ড দ্য মার্কেটিং ইজ ফোকাসড অন দ্য নিডস অফ এ বায়ার। সো যে সেল করে তাকে সেলারের সাথে যেরকম হ্যান্ডেল করতে হয়, সেরকম মার্কেটিং হচ্ছে যে ফোকাস থাকে যে নিডস, যে দরকারটা টু দ্য বায়ার, যে আপনার পণ্যটা কিনবে। তো আপনি যে বিক্রেতা হিসাবে আপনার পণ্যটা বিপণন করতে চান, যে এই ক্রেতা হবে তার সম্পর্কে আপনার হিতাহিত জ্ঞান থাকতে হবে। অর্থাৎ মার্কেটিংয়ের যে আন্ডারস্ট্যান্ডিং ইন টার্মস অফ হাউ ইউ সেল প্রোডাক্ট, এগুলো আপনাকে ভালো মতো শিখতে হবে, এগুলো আপনাকে ভালো মতো জানতে হবে। আমরা ফেমাস একটা মার্কেটিং স্ট্র্যাটেজি জানি, যখন আমরা দেখেছি যে মাইক্রোসফট যখন তাদের সারফেস তৈরি করার পর তারা মার্কেটিংয়ের জন্য যে প্রসেসটা, যে ধরনের কৌশল নেয়, সেই কৌশলের চাইতে দেখা গেলো আইপ্যাড বিক্রি করার কৌশলটা অন্যরকম হয়েছিল। আইপ্যাড ওরা গিয়েছিল মার্কেট, ওরা বলেছে আমাদের একটা ডিফারেন্ট আইপ্যাড, আমরা একটা ট্যাবলেট এনেছি, ডু ইউ ওয়ান্ট টু বাই ওয়ান, এভাবে গিয়েছিল। আর মাইক্রোসফট বলেছিল যে আমরা একটা সারফেস তৈরি করেছি, সারফেসটা তোমাকে নতুন টেকনোলজি হাতের কাছে নিয়ে আসছে। সো মার্কেটিংয়ের ল্যাঙ্গুয়েজটাও কিন্তু ডিফারেন্ট ছিল। এই জন্য আমরা দেখেছি যে মার্কেটিংয়ের কৌশল থেকে কিন্তু অনেক ইম্প্যাক্ট করে আপনি কীভাবে আপনার প্রোডাক্ট সেল করবেন। নাম্বার 12 হচ্ছে অন্যদের অনুপ্রাণিত করা। নাও ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যদি সেলফ মোটিভেটেড হন, আপনি যদি স্যাক্রিফাইস করতে জানেন এবং আপনি যদি জানেন যে কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু জীবনের সফলতা আসে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে যে এই যে জিনিসগুলো আপনি করছেন, এই জিনিসগুলোর মধ্য দিয়ে আপনি অন্যান্যদের মোটিভেট করতে পারবেন, আপনি অন্যান্যদের অনুপ্রাণিত করতে পারবেন, আপনার অনুপ্রাণিত করার ক্ষমতা থাকতে হবে। এবং এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার মনোভাব, আপনার চাল চরণ, বিহেভিয়ার, এগুলো আউটস্ট্যান্ডিং হতে হবে। আপনাকে ভেরি হিউম্যান হতে হবে, ডাউন টু দ্য আর্থ পার্সোনালিটি হতে হবে। আপনাকে যদি মানুষ একজন সদয়বান লোক হিসেবে না চিনে, তাহলে কিন্তু আপনাকে কেউ সহজে অনুসরণ করবে না। ওকে, তো শক্তিশালী নেতাদের যদি আপনি অনুসরণ করার জন্য ইন্সপিরেশন পান, তাহলে আপনি দেখবেন যে কাদের লাইফস্টাইলগুলো এক্সট্রাঅর্ডিনারি এবং কারা ভেরি হিউম্যান, কারা মানুষকে ইন্সপায়ার করে, কারা মানুষকে বিভিন্ন দিক থেকে সাহায্য করার জন্য সবসময় রেডি থাকে এবং তাদের সাহায্য দ্বারা তাদের সামাজিক যে সমস্ত কাজগুলো, হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিসগুলো, যেগুলো পৃথিবীতে বিভিন্ন ধরনের ভালো কাজের, ভালো জিনিসের জন্য, ভালো ইম্প্যাক্টের জন্য হেল্পফুল হচ্ছে, তাদের দিকে আপনি ঝুঁকতে চাবেন। এবং এই কারণেই আপনি এমনভাবে আবার পার্সোনালিটিটা তৈরি করবে যাতে মানুষ দেখে বুঝতে পারে যে এই লোকটাকে ফলো করা আমার জন্য একটা ইন্সপিরেশনাল অ্যাক্ট। হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তো আমি আগে যেটা বললাম সেটা হচ্ছে আমরা কস্ট কন্ট্রোল করতে জানি না, আমরা মূলত কত আর্ন করা যায়, কত আমরা কামাই করতে পারি ওইটার উপরে বেশি ফোকাস দিই। তো এই জন্য আমাদেরকে জানতে হবে যে অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কীভাবে আমি অর্থটা খরচ করছি, এর উপরে বিশেষ করে নজর দেওয়া এবং আমার এক্সপেন্ডিচারের উপরে কন্ট্রোল আনা, rather than controlling or willing to earn more and more all the time.
নাম্বার 14 নম্বর আমি বলবো সেটা হচ্ছে পরিবর্তনের সাথে আমরা দেখতে পাচ্ছি যে দ্রুত যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া। আজকাল সিইওরা 2 বছর যেই জিনিস করতে লাগে সেটা এখন 6 মাসে করে দিতে বলেন। এখন 6 মাসে যদি করে দিতে হয় সেই ধরনের অ্যাক্সেলারেটিং সিস্টেম তাদেরকে দিতে হবে, যেই সিস্টেমগুলো আজকাল খুবই ডিফিকাল্ট পাওয়া। কেন অনেক সিস্টেম আছে যেগুলো ইমপ্লিমেন্টেশন টাইম টেক্স 1 year to 1 year and a half, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সেলারেশনের কারণে আমরা দ্রুত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য আমাদের টেকনোলজিক্যাল ইনোভেটিভ আইডিয়াগুলোর উন্নতি করতে হবে। আমরা যে বিষয় নিয়ে আমরা কাজ করব সেই বিষয়ের উপর আমাদের এই জ্ঞান থাকতে হবে এবং আমরা অনেক দ্রুতভাবে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের স্কিল অপটিমাইজ করতে হবে। এবং যেই সমস্ত জিনিসগুলো আমি আমার চ্যানেলে সবসময় বলি এগুলো সম্বন্ধে হিতাহিত জ্ঞান থাকতে হবে। আমরা ডেটা সায়েন্স শিখতে হবে, আমরা কোডিং করতে শিখবো অ্যান্ড সো অন সো ফোর্থ, কারণ এগুলো আমাদেরকে হেল্প করবে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য। নাম্বার 15 হচ্ছে চারপাশে দক্ষ লোকদের সাথে থাকা, যারা আপনাকে ইন্সপায়ার করে তাদের সাথে থাকা। সো অ্যাবিলিটি টু ব্রিং কোয়ালিটি পিপল অ্যারাউন্ড ইউ। সো আমার মনে হচ্ছে জ্যাক মা বলেছিলেন যে আমি টেকনোলজি কিছু জানি না, আমি ম্যানেজমেন্টের কিছু জানি না, হোয়াট আই ডু আই জাস্ট হায়ার। আমি শুধু স্মার্ট পিপলদের হায়ার করে তাদের দিয়ে আমি সব কিছু করাই। এটাই হচ্ছে আমার সাকসেসের মূল গোপন অর সিক্রেট অফ মাই সাকসেস। আচ্ছা, তো উনি বলছিলেন যে স্মার্ট পিপলরা আনস্ট্রাকচার্ড ওয়েতে কাজ করে, তারা অনেক অগোছালোভাবে কাজ করে, ফলে আমি আমার লিডারশিপ স্কিল দিয়ে আমি তাদেরকে গোছালোভাবে কাজ করে তাদের থেকে সুন্দরভাবে একটি কাজ আদায় করতে পারি। এবং এই কারণে আপনি দেখতে পাবেন যে আপনি সবসময় যদি স্মার্ট পিপল সারাউন্ডেড থাকেন তাহলে আপনি সবসময় সব দিক থেকে উপকারী হতে পারেন। সো আপনার নেটওয়ার্কগুলো কীরকম, আপনি কাকে ফলো করছেন ফেসবুকে, আপনি টুইটারে কাকে ফলো করছেন, কার সাথে আপনি ইন্টারাক্ট করছেন, কার ইউটিউব ভিডিওগুলো আপনি দেখছেন, এগুলো আপনার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ এগুলো দিয়ে কিন্তু আপনি অনেকভাবে প্রভাবিত হন। আশা করি এই 15টি দক্ষতার কথা যে বললাম এগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন। টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড সি ইউ সুন ইনশাআল্লাহ।